আমেরিকার উদ্যোগে কাতার, মিশর এবং তুরস্কের মধ্যস্থতায় আজ থেকে কায়রো শহরে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনা শুরু হচ্ছে গাজায় যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। আশা করা হচ্ছে আলোচনার শেষে ঐক্যমতের ভিত্তিতে গাজায় শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে। Everybody was unified in wanting this war to end and seeing peace in the Middle East, and we're very close to achieving that. প্যালেস্টাইনে ধারাবাহিক 2 বছরের ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার পর দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনের এক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব ঠিক কি কারণে হামাস এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হতে পারে। Mama? 10ই অক্টোবর অসলো শহর থেকে ঘোষণা করা হবে 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম। আজ 6ই অক্টোবর। শুনতে অবাক করা বা মেকি মনে হলেও এই নোবেল শান্তি পুরস্কারের সঙ্গে গাজা শান্তি চুক্তি সম্পাদনের একটা গভীর সম্পর্ক রয়েছে। সম্পর্কটি কিরকম ব্যাখ্যা করলে খুব সহজে আমরা বুঝতে পারবো। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার পর্ব থেকেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসাবে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছিলেন। হোয়াইট হাউসে শাসনভার গ্রহণ করবার পর তিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে ডেকে পাঠালেন জেলেনস্কিকে হোয়াইট হাউসে। আলোচনা হলো, কিন্তু যুদ্ধ থামলো না। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ এখনো সমানভাবে চলছে। যুদ্ধ থামানোর অপর চেষ্টায় যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, সেই অবস্থায় তিনি ইরানের ওপরে মারাত্মক বোমা হামলা করে যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রশংসা তিনি নিজেই কুড়িয়ে নিলেন। অন্যদিকে কাশ্মীরে পেহেলগাম হত্যাকাণ্ডের পর যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে, সেই সময় তিনি হুমকি দিয়ে যুদ্ধ থামিয়ে দেওয়ার ক্রেডিট নিলেন। অন্তত 31 বার তিনি দাবি করলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন। বারবার নিজেকে দাবি করেছেন তিনি নোবেল পুরস্কার পাওয়ার উপযুক্ত ব্যক্তি। এমনকি শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দিয়েও তিনি প্রস্তাব উত্থাপন করিয়েছেন যে তিনি এবছরের নোবেল পুরস্কার পাচ্ছেন। এত সবকিছু করবার পরেও যখন গাজাতে প্রতিদিন রক্ত ঝরছে, হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে, প্রতিটা শিশুর মৃত্যু যখন আমেরিকা এবং ইউরোপে ভাইরাল হচ্ছে, মানুষ যখন রাস্তায় নেমে ইসরায়েলি জেনোসাইডের বিরুদ্ধে মিছিল করছে, সেই অবস্থায় নোবেল শান্তি কমিটির পক্ষে শান্তির নোবেল পুরস্কার ডোনাল্ড জে ট্রাম্পের হাতে তুলে দেওয়াটা অত্যন্ত বিতর্কিত হতে পারে। এটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে বুঝতে পারছেন। অতএব গাজা যুদ্ধ না থামলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া অসম্ভব। সুতরাং এই মুহূর্তে যে করেই হোক হামাসের লিডার খালিল আল হাইয়া এবং ইসরায়েলের যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কায়রোর এই টেবিলে বসিয়ে যে করেই হোক তিনি একটা শান্তি চুক্তি সম্পাদন করাতে চাইছেন, যাতে করে 10 তারিখে তার নাম নোবেল প্রাপক হিসেবে ঘোষিত হতে পারে। ন্যারেটিভের ব্রেকডাউন হওয়ার ফলে ইউরোপের মানুষের তাদের যে আউটলুক, তার যে প্যারাডাইম শিফট হচ্ছে, এই প্যারাডাইম শিফটের ফলে ডোনাল্ড ট্রাম্পের সরকারের উপরে একটা মারাত্মক চাপ তৈরি হচ্ছে, যাতে তারা দ্রুততর সঙ্গে গাজাতে যুদ্ধ বন্ধের জন্য একটা সক্রিয় অবস্থান গ্রহণ করে। অন্যদিকে এই গাজা শান্তি প্রস্তাবের পেছনে ডোনাল্ড জে ট্রাম্পের একটা নিজস্ব বাণিজ্যিক অভিপ্সা লুকিয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তিনি কেবলমাত্র আমেরিকার রাষ্ট্রপতি নন, তার বাইরেও তার একটি ব্যক্তি পরিচয় রয়েছে। তিনি পৃথিবীর অন্যতম ধনী একজন ব্যবসায়ী। তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি চাইছেন মধ্যপ্রাচ্যে তার যে জামাই জারেড কুশনারকে তিনি একটি বিরাট বড় ব্যবসায়িক সাম্রাজ্য হাতে তুলে দেবেন। এরই লক্ষ্যে তিনি এর আগেও ঘোষণা করেছিলেন গাজার যে অবস্থান ভূমধ্যসাগরের তীরে এশিয়া এবং ইউরোপ মহাদেশের মধ্যখানে এই যে গাজা স্ট্রিপ, এই গাজা স্ট্রিপকে তিনি দুবাই শহরের আদলে, হংকং বা ম্যাকাও শহরের আদলে এখানে একটা বিশ্বমানের একটা বাণিজ্য কেন্দ্র গড়ে তুলতে চাইছেন, যেখানে ফুলে ফেপে উঠবে রিয়েল স্টেট বিজনেস। এই রিয়েল স্টেট বিজনেসের এই সাম্রাজ্যের মালিক তিনি করতে চান তার জামাইকে। তাই ডোনাল্ড জে ট্রাম্প পলিটিক্যাল কারণ ছাড়াও তার ব্যবসায়িক কারণে তিনি গাজার দিকে পাখির চোখ করেছেন, যাতে করে আগামী দিনে তার ব্যবসায়িক মুনাফা বিপুল আকার নিতে পারে। তাছাড়াও সাম্প্রতিক সময়ে ইসরায়েল অধ্যত্বের সঙ্গে কাতারের রাজধানী দোহাতে বিমান হামলা করে
সেই বিমান হামলাতে আতঙ্কিত হয়ে কাতার সমগ্র মুসলিম পৃথিবীকে আহ্বান করে একটা বিরাট সভা, যে সভাতে যুক্ত হন সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রনায়করা। মুসলিম রাষ্ট্রনায়করা ঐক্যবদ্ধভাবে মধ্যপ্রাচ্যের সুরক্ষা এবং সেখানকার পলিটিক্যাল স্টেবিলিটির বিষয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রয়োজনে তারা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে ঐক্যমতে পৌঁছান, যাতে করে মুসলিম বিশ্ব তাদের বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ থাকে। তারা এমনকি মুসলিম ন্যাটো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও ঘোষণা করেন। এতে আমেরিকার বিপুল পরিমাণে বাণিজ্যিক ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। সৌদি আরব, কাতার, ইউএই এই সমস্ত রাষ্ট্রগুলো প্রচুর পরিমাণে টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা সরকারকে প্রদান করে সিকিউরিটি মানি হিসেবে। আমেরিকার বিপুল পরিমাণে ব্যবসা হারানোর একটা আশঙ্কা তৈরি হয়, কারণ এই জায়গায় রাশিয়া বা চীন দখল করার একটা পরিবেশ তৈরি হয়। তাতে তড়িঘড়ি জাতিপুঞ্জের ৮০তম সভা চলাকালীনই ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে মুসলিম রাষ্ট্রনায়করা জড়ো হন। প্রত্যেকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটি ব্যক্তিগত বৈঠক করেন এবং গাজা শান্তি প্রস্তাবের পক্ষে তিনি একটা পরিকল্পনা দাঁড় করান। একটাই লক্ষ্য ছিল যাতে মুসলিম বিশ্ব, বিশেষ করে মধ্যপ্রাচ্য, যেন আমেরিকার বিরুদ্ধে অবস্থান না নেয়। এই প্রেক্ষিতেই বলা যায় কায়রোতে হতে চলা যে দ্বিপাক্ষিক আলোচনা তা সফল হবে, কারণ আমেরিকা চাইছে এই শান্তি চুক্তি হোক তার রাষ্ট্রিক অর্থনৈতিক কারণে। আর আমেরিকার চাইলে গাজা ইসরায়েলি যুদ্ধ চলতে পারে না, এই যুদ্ধ থামতে বাধ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকা এবং ইউরোপ সারা পৃথিবীর বুকে গণতন্ত্র, ন্যায়, সুবিচারের দূত হিসেবে প্রতিষ্ঠা করেছে নিজেদেরকে। কিন্তু বিগত ২০ বছর ধরে ধীরে ধীরে ইউরোপ এবং আমেরিকা সম্মিলিতভাবে ন্যাটো বাহিনীর সাহায্যে মধ্যপ্রাচ্য, আফ্রিকা সহ বিভিন্ন দেশে নির্বাচিত জনপ্রিয় সফল শাসকদেরকে হত্যা করেছে এবং সেই দেশকে ডিস্টেবিলাইজ করে সেখানকার সম্পদ লুট করেছে। মুয়াম্মার গাদ্দাফি, সাদ্দাম হুসাইনের মতো শাসক ইউরোপ ও আমেরিকার হাতে খুন হয়েছে এবং সেই দেশের প্রাকৃতিক সম্পদ লুট হয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্য এশিয়ায় আমেরিকা এবং ইউরোপের প্রক্সি স্টেট ইসরায়েলকে প্রচুর পরিমাণে সামরিক অস্ত্র এবং অর্থ সাহায্য দিয়ে নির্বিচারে প্যালেস্টাইনের মানুষকে গণহত্যা করেছে এই ইউরোপ এবং আমেরিকা। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউরোপ ও আমেরিকার মানুষ দেখেছে যে তাদের সরকারেরা কিভাবে গণহত্যা চালাচ্ছে বিশ্ব জুড়ে, কিভাবে আমেরিকা ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পৃথিবী জুড়ে যুদ্ধ, অস্থিরতা, অরাজকতা সৃষ্টি করে পশ্চিমী দেশের সরকারগুলি। স্বাভাবিকভাবেই ইউরোপ আজ রুখে দাঁড়িয়েছে। ইউরোপের সাধারণ মানুষ ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, কাতারে কাতারে মানুষ তারা রাস্তায় নেমে এসেছে এবং সরকারের এই ইসরায়েলের সঙ্গে গণহত্যা চালানোর অপরাধের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে স্লোগান দিতে শুরু করে। ইউরোপের মানুষ এবং সরকার স্পষ্ট দুই ভাগে ভাগ হয়ে যায়। আমেরিকাতেও আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে সরকারের বিরুদ্ধে উচ্চস্বরের প্রতিবাদ জানিয়েছে যে আমেরিকার ট্যাক্স পেয়ারের মানিতে প্যালেস্টাইনের সাধারণ মানুষ খুন হতে পারে না। এই বর্বরচিত জেনোসাইড, গণহত্যা বন্ধ করতে হবে আমেরিকা সরকারকে। যদিও আইপ্যাকের কারণে আমেরিকাতে এখনো সরকারের উপরে পর্যাপ্ত চাপ তৈরি করা যায়নি, কিন্তু ইউরোপ তার ব্যতিক্রম। বর্তমানে ইউরোপ আমেরিকার সঙ্গে রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন অবস্থান নিচ্ছে। আগামী দিনে ইউরোপের মানুষ যে জায়গায় দাঁড়িয়ে, ইউরোপের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ ভেঙে খান খান হয়ে গেছে। ইউরোপের সরকার পৃথিবীতে গণতন্ত্র চায় না, পৃথিবীতে কেবলমাত্র লুট চায়। আমেরিকা এবং ইউরোপের এই গোপন ষড়যন্ত্র ইউরোপের মানুষের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে। তাই যারা স্বাধীনতা প্রেমী মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ, যারা ন্যায় এবং সুবিচারকে বিশ্বাস করে, মানবতায় বিশ্বাস করে, তারা আজ বেরিয়ে এসেছে এবং সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এবং সারা পৃথিবীব্যাপী এই যে চাপ, সেটা ডোনাল্ড ট্রাম্প এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। তাই ডোনাল্ড ট্রাম্পের উপরে একটা মারাত্মক প্রেসার তৈরি হয়েছে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হচ্ছেন আজকে নেতানিয়াহুকে এই শান্তি চুক্তিতে দূত পাঠিয়ে চুক্তি সম্পাদন করতে, যাতে করে প্যালেস্টাইনে অন্তত শান্তি ফিরে আসে। অপর একটি গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে এই চুক্তি সফল হতে পারে, ইসরায়েলের যুদ্ধবাজ সরকার এখন আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুদিক থেকেই মারাত্মক চাপে রয়েছে। সদ্য ইউরোপের একাধিক রাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, এরা প্রত্যেকে প্যালেস্টাইনকে যখন রাষ্ট্রীয় স্বীকৃতি দিল, বিশ্ব জনমত ক্রমশ ইসরায়েলের বিরুদ্ধে যেতে শুরু করে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে
যারা হস্টেজ এখনো হামাসের হাতে বন্দী আছে তাদের দেশে ফেরানোর চাপ ক্রমশ বাড়ছে। গতকাল প্রায় 1 লক্ষ ইহুদি ইসরায়েলের তেল আবিব শহরে নেতানিয়াহুর বিরুদ্ধে একটা বিরাট জনসমাবেশ করে এবং তারা দাবি তোলে যে তারা নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধের বিষয়ে ভরসা করে না, বরং এই বিষয়ে তারা ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ হস্তক্ষেপ দাবি করছে। নেতানিয়াহু এ বিষয়ে ভালো করেই জানেন যুদ্ধ থামলেই তাকে জেলে যেতে হবে এবং পরবর্তী নির্বাচনে তার দল কখনোই ক্ষমতায় আসবে না। তাই যে কোনো অছিলায় এই আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি অনন্তকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। তবুও আমেরিকার চাপ, দেশের চাপ, বৈদেশিক চাপ সমস্ত কারণেই বেঞ্জামিন নেতানিয়াহু বাধ্য হচ্ছেন এখন এই শান্তি চুক্তিতে অংশগ্রহণ করতে। ইতিমধ্যেই গাজা স্ট্রিপ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে খুন হয়েছেন প্রায় লাখের কাছাকাছি মানুষ, খুন হয়েছে 30,000-এর কাছাকাছি নিরীহ শিশু। গাজার 92% বাড়িঘর ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। এই অবস্থায় হামাসের পক্ষে যুদ্ধ চালানো কোনোভাবেই আর সম্ভব নয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, কোনো রাষ্ট্রই চাইছে না যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলুক, অশান্তি বিরাজ করুক। এই রাষ্ট্রগুলি সাম্প্রতিককালে ব্যবসায়িক ক্ষেত্রে এবং পর্যটন ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নতি করেছে সেই ক্ষেত্রে ব্যাপক পরিমাণে ক্ষতি হওয়ার আশঙ্কা। সুতরাং মিডল ইস্ট চাইছে না যে হামাসের কারণে অশান্তি দীর্ঘায়িত হোক। তাই হামাসের উপরেও কিন্তু একটা মারাত্মক চাপ রয়েছে। তারা ইসরায়েলের সঙ্গে এখন যেন শান্তি চুক্তি সম্পাদন করে যাতে করে প্যালেস্টাইনের ওই সাধারণ মানুষগুলো বাঁচে এবং মধ্যপ্রাচ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়। এই প্রেক্ষিত আলোচনার শেষে আমরা একথা খুব আশার সঙ্গে বলতে পারি যে গাজাতে যুদ্ধ থামছে, কারণ একদিকে ইসরায়েল সরকার, অন্যদিকে হামাস, তাদের দুই পক্ষের ওপরেই আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ চাপ প্রবল থেকে প্রবলতর হচ্ছে। সুতরাং আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে চাইব কায়রোতে যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হচ্ছে ইসরায়েল এবং হামাসের মধ্যে, এই আলোচনা ফ্রুটফুল হোক এবং গাজাতে শান্তি প্রতিষ্ঠিত হোক, বেঁচে যাক এই নিরীহ ফিলিস্তিনি জনতা।